তার আর মরণের ভয় থাকে না। জগৎকে সে ভালোবাসে, এই জন্য সে জগৎ হইয়া যায়। সে একটি অতি ক্ষুদ্র আমি মাত্র নহে, যে যমের ভয় করিবে। সে সমস্ত বিশ্ব চরাচর। অপ্রেমিক বলিবে, এই প্রেমে লাভ কি? ফুলকে জিজ্ঞাসা করো না কেন, গন্ধ দান করিয়া তোমার লাভ কি? সে বলিবে, গন্ধ না দিয়া আমার থাকিবার জো নাই, তাহাই আমার ধর্ম। তেমনি প্রেমিক বলিবে, মরণই আমার ধর্ম, না মরিয়া আমার সুখ নাই। জগতের প্রেমে আমরা কেন মজিতে চাই না? আমরা আপনাকে বজায় রাখিতে চাই বলিয়া। আমরা চাই আমি বলিয়া এক ব্যক্তিকে স্বতন্ত্র করিয়া রাখিব, তাহাকে কোনো মতে হাতছাড়া করিব না। অথচ জগৎকে কেমন করিয়া চারিদিকে প্রেমের জাল পাতা রহিয়াছে। জগৎকে বেষ্টন করিয়া অহর্নিশি জগতের চেষ্টা তোমাকে তাহার সহিত এক করিয়া লইতে। ক্ষুদ্র নিজের মধ্যে নিজের অভাব পূর্ণ হয় না। রবি বহিরবির কি সুর বাজে। আমার মাঝে তোমারি মায়া জাগালে, তুমি কবি আমার মাঝে। আপন মনে আমারি পটে আঁকো মানস ছবি আমার মাঝে। তাপস তুমি ধ্যানে তব কি দেখো মোরে, কেমন কব কেমন কব। তাপস তুমি ধ্যানে তব কি দেখো মোরে, কেমন কব কেমন কব। আপন মনে মেঘ স্বপ্ন আপনি রচরবি। তোমার জঠে আমি তোমারি, ভাবের জাহ্নবী। আমার মাঝে আমার মাঝে তোমারি সোনা বোঝাই হলো, আমি তো তার ভেলা নিজে
তোমারি সোনা বোঝাই হলো আমি তো তার ভেলা নিজের তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা আমি তো তার ভেলা কণ্ঠে মম কি কথা শোনো অর্থ তারি বুঝি না কোনো বুঝি না কোনো বিনাতে মোর কাঁদিয়ায় উঠে তোমারি ভৈরবী মুকুল সুবাসে তব গোপনে সুরভি আমার মাঝে আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি আমার মাঝে। কোনো জিনিসকে নতুন করে পেতে গেলে তাকে ছেড়ে নতুনকে খুঁজতে হয় না, পুরনো করেই তবে তাকে পাওয়া যায় বা সাধনা করে লাভ করতে হয়। এইভাবেই নতুন হয়ে উঠতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। সুচিত্রাদিও ভিতরে ভিতরে অমন নতুন হয়ে আছেন এক অমলিন স্বচ্ছতায়। হিসেব মতো শতাব্দীর চিহ্ন একটা আঁকা হলো ঠিকই, কিন্তু চুকিয়ে দেওয়া মিটিয়ে দেওয়ার খেলা শেষ করে সে জীবন কোথায় যায়? আবার মনের কোন আগুল খুলে তাকে আমরা দেখতে পাই সঠিক জানি কি? তবু মনে হয় কে যেন ঠায় দাঁড়িয়ে থাকে মুহূর্তকে বুকে করে। এই সম্পর্কের সুর ফিরে পাই যখন তখন। তবে মন খারাপের রং আর মন ভালো করে দেবার রং কখনো কখনো একই জায়গা থেকে উৎসারিত হয়। আমরা ভেবে দেখি কি আর, সূর্য ওঠার ঠিক আগের আকাশ আর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তের আকাশ ঠিক যেমন, আমরা হয়তো সব সময় সেভাবে খেয়ালই করি না। সুচিত্রাদি সেখানেই। কিশোর বাজে আমার প্রাণে আমি জানি মনই জানে কিশোর বাজে আমার প্রাণে আমি জানি মনই জানে
তাকাই কেন পথের পানে, আমি জানি মনই জানে কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাঁশে, দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাঁশে, সকাল সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে, সকাল সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে, বাজাইতে যে কিসের তানে, আমি জানি মনই জানে কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। রবীন্দ্রনাথ বললেন, সুধা সাগর তীরে এসেছে নরনারী, সুধা রস পিয়াসে। তখন আমরা চিনতে পারি সুধাকে। এই সুধাই তো বসন্ত, নবীন, সুরভিত। অমল তাই আপন বিশ্বাস আঁকড়েই সুধাকে বলে, আমাকে ভুলে যাবে না তো। আসলে জীবনের দান তো আমরা জীবন ভিক্ষা থেকেই পাই, সেখানে অবিশ্বাসের জায়গা কোথায়? তাই তো রাজার চিঠি আসে, সেখানে কোনো মিথ্যে নেই। সাদা কাগজে তাই তো অলিখিত অক্ষর ফুটে উঠতে দেখেন অমলের ফকির। এই অসম্পূর্ণ প্রতীক্ষার মধ্যেই যেমন থাকে অক্ষর, তেমনি আমাদের জীবন। যেভাবেই ভাবি না কেন তার চলাকে, তা অসমাপ্তই। তবু বিশ্বাস, তবু সুন্দরের দিকেই তার যাত্রা, যা বারবার মনে করান রবীন্দ্রনাথ। ডাকঘর 1316-1910। হ্যাঁ, আমি একটু পড়ছি প্রথমটা, আমাকেও সুযোগ দিয়েছিল, ভুলে গেছে। 1316-1910 ডাকঘর। আজকে আমরা ডাকঘর পড়ব। তখনও ডাকঘর লেখা হয়নি। ডাকঘর লেখার পূর্ব মুহূর্তে, ঠিক আগেই রবীন্দ্রনাথের মনের ভাবটা কীরকম ছিল। লিখছেন,
কোথাও পালাতে ইচ্ছে করছে, কিন্তু পথ পাচ্ছি না, পাথেরও অভাব। ঈশ্বর যদি ডানা দিতেন তাহলে রেলওয়ে কোম্পানি ছাড়া আর সকলেরই সুবিধে হতো। ডানা যদি না দিলেন তাহলে মনটাকে অচল করলে নালিশের কারণ থাকতো না। এরপর 1318-তে এলো ডাকঘর। কবি বলছেন, ডাকঘর যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে প্রবল একটা আবেগের তরঙ্গ জেগে উঠেছিল। মন বলছিল, চলো চলো বাইরে, যে পৃথিবীতে জন্মেছি সেই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে নিয়ে তবে তার কাছ থেকে বিদায় নেব। এরপরে তো আর সময় হবে না। সমস্ত পৃথিবীর নদী, গিরি, সমুদ্র এবং লোকালয় আমাকে ডাক দিচ্ছে। সেখানকার মানুষের সুখ দুঃখের উচ্ছ্বাসের পরিচয় পেতে হবে। রাত 2-3টের সময় অন্ধকার ছাদে এসে মনটা পাখা বিস্তার করল। মনে হচ্ছিল কিছু একটা ঘটবে, হয়তো মৃত্যু। স্টেশনে যেন তাড়াতাড়ি লাফিয়ে উঠতে হবে, সেই রকম একটা আনন্দ মনে জাগছিল। মনের মধ্যে যা অব্যক্ত অথচ চঞ্চল, তাকে কোনো রূপ দিতে পারলে শান্তি আসে না। এর মধ্যে গল্প নেই, এ হচ্ছে গদ্য লিরিক। এরকম কোনো গদ্য লিরিক আমরা কবির কাছ থেকে পাইনি। ডাকঘরের ভিতরে আবহ সুর একটা স্বতঃস্ফূর্তভাবেই রয়েছে। দইওয়ালার ডাক, প্রহরীর ঘণ্টার শব্দ, এই রকম সব। ফলে গান আর কথা ব্যাখ্যা করতে হয় না, তারা আপনা আপনি আসে যায়, সবই তাঁর গান। তাই ডাকঘরের স্বাক্ষর নেই, তারা নির্বাচিত, তাকে আলাদা করে খুঁজতে যাওয়ার কিছু থাকে না। আর প্রাসঙ্গিক তথ্য বলতে, ডাকঘর অভিনীত হয় প্রথম সেই 1324 সালে। তবে তারও আগে ডাকঘর গ্রন্থ আকারে প্রকাশিত হবার আগেই 1913-তে জুলাই মাসে লন্ডনের কোর্ট থিয়েটারে অ্যাবে থিয়েটার কোম্পানি কর্তৃক সেটি অভিনীত হয়। নাটকটি অনুবাদ করেন তখন অক্সফোর্ডের এক বাঙালি ছাত্র, নাম দেবব্রত মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ তখন 53, সালটা 1920। হ্যাঁ, রবীন্দ্রনাথ তখন 53, ঠিক বলেছ। সেখানেও রবীন্দ্রনাথের লেখায় ডাকঘরের একটা প্রসঙ্গ পাই। বলছেন, আমাদের মুক্তি স্তরে স্তরে পর্দায় পর্দায় হয়। এ তো একটা শিকল কেটে ফেলা নয়, একে না ভিতরের দিক থেকে মুক্তি। আচার্য শান্তিদেব ঘোষের পিতা কালীমোহন ঘোষের দিনলিপিতে আমরা পাই কবির কথা। ডাকঘর লেখার সময় যাই যাই এমন একটা বেদনা মনে জেগে উঠল, যেন এখান হতে যাচ্ছি, বেঁচে গেলুম। যাওয়ার মধ্যে একটা বেদনা আছে, কিন্তু আমার মনের মধ্যে যে বিচিত্র আনন্দ, তা আমাকে ডাক দিয়েছিল। আসলে আমরা যেখানে দীর্ঘকাল থেকে কাজ করি, সেখানে আমাদের কর্ম ও সংস্কারের আবর্জনা দিনে দিনে জমে উঠে চারিদিকে একটা বেড়া তৈরি করে তোলে। আমরা চিরজীবন আমাদের নিজেদের সেই বেড়ার মধ্যেই থাকি, জগতের মধ্যে থাকি না। অন্তত মাঝে মাঝে সেই বৃহৎ বেড়া ভেঙে বৃহৎ জগৎটাকে দেখে এলে বুঝতে পারি, জেলখানাতেই আমাদের জন্ম নয়।
মাধব দত্ত, অমলের পিসেমশাই। অমলকে কে না চেনে? মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন কিছু ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? উনি কবিরাজ মশাইয়ের সঙ্গে কথা বলছেন অমলকে নিয়ে। কবিরাজ বলছেন ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে। বলেন কি? হ্যাঁ, শাস্ত্রে তো সেরকমই বলছে। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার ভয় আরও বেড়ে যায়। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেটা তো বলছেন না। আমি তো আগেই বলেছি ওকে বাইরে যেতে একেবারে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত কি ঘরের মধ্যে আটকে রাখা যায়? সে ভারী শক্ত। তা কী করবেন বলুন? এই শরৎকালে রোদ্দুর আর বাতাস দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কি না, শাস্ত্রে বলছে। থাক থাক, আবার আপনার শাস্ত্র। না না, শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে? অন্য কোনো উপায় নেই? কিছু না, পবনে তপনে চৈব। আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলুন তো? ও থাক না, কি করতে হবে সেইটি বলে দিন। আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সে কষ্ট যত প্রবল বুঝবেন তার ফলও তত বেশি। এই বলে তিনি চলে যান। এমন সময় রবীন্দ্রনাথ যে ভূমিকায় অবতীর্ণ হতেন অনেকেই জানেন, প্রায় সবাই জানেন, ঠাকুরদার প্রবেশ। মাধব দত্ত মানে অমলের পিসেমশাই বলে, ওই রে ঠাকুরদা আসছে, সর্বনাশ করলো। কেন, আমাকে তো আমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপা বা সর্দার, তা তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। কীরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। বেশ বেশ, তো ছেলেটি কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইবো আর কি। ছোটোবেলা থেকে বেচারার মা নেই, বাপু সেদিন চলে গেল। আহা, তবে তো আমাকে তার খুব দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম হয়েছে, তাতে তার বাঁচার বিশেষ আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে যদি শরতের রোদ্দুর আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখতে পারি। তো ছেলেগুলোকে ঘরে বার করে তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতন খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম সেরে তারপর ওই ছেলেটির সঙ্গে এসে একটু ভাব করে নেব। চলে যান ঠাকুরদা। অমল। পিসেমশাই, কি অমল, আমি কি উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, দেখো ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলো দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতো বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছেন বাইরে গেলে তোমার অসুখ বাড়বে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিচ্ছুই পড়িনি, তাই জানি নে। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম আমি, তাহলে তো বেঁচে যেতুম। না না, আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি?
দেখবারে তো আছেই বাকি। আমাদের জানলার ধারে ওই কাজটাতে যখন বসি, সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা, কাজ নেই কম্ম নেই, খামখা পাহাড়টা পার হয়ে চলে যাই। কি যে বলে তার ঠিক নেই। শোনো, পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় সব পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার কি দরকার ছিল? পিসিমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কীরকম শুনি? তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠি জায়গায় একটা পুঁটলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞেস করলাম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা যেখান দিয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুলো। তারপর পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেলে আবার সেই পুঁটলি বেঁধে ঘাড়ে করে নিলে, পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সে ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। পিসিমা কি বললেন? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তো তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে আমি ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা, দেরি নেই। ভালো হলে কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো।
ওই জানলার ধারে বসে বসে সে দেখে এক দইওয়ালা আসছে। সে ডাকে, অমল তাকে ডাকে। সে বলে, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না? তোমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কী করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। হ্যাঁ বাছা, তোমার কি হয়েছে? জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। তুমি কোথা থেকে আসছো দইওয়ালা? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি। কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনো দিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছ বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে, বইকে খুব চড়ে। আর মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা তো নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আর আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঁক কাঁধে নিয়ে, ওরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই ভালো দই, আমার সুরটা শিখিয়ে দাও না। হায় পোড়া কপাল, এ সুর কি শেখবার সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মনটা উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে, ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে তেপান্তরে পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর করে কোন চুপ কথা। তেপান্তরে পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর করে কোন চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশে কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। অমল দেখতে পায় দূরে প্রহরী পায়চারি করছেন। তার খুব ইচ্ছে করে কথা বলতে। প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না? কেন ভয় করব কেন? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে না কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি, তোমার হাত দুখানি। তুই ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সবাইয়ের খাওয়া হয়ে যায়, পিসিমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণের ছায়া লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে। তখন তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা, আমাকেও যেতে হবে। হবে বই কি, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোন দিন কবিরাজই হয়তো হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী,
আমি চঞ্চল হে দিন চলে যায় আমি মনে তারি আশাছে থাকি বাতায়নে ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী আমি সুদূরের পিয়াসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি মোর ডানা নাই আছে এক ঠাই সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে আর ওখানে কেবলই সব লোকজন আসছে, ওখানে ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে, আমার নামেও চিঠি আসবে। আমি যে ছেলে মানুষ, ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও যে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ও আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখো নি, বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, তারা কোথায় ঘুরে? ঘরে ঘরে, দেশে দেশে। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। দেখো কাণ্ড, ডাকঘর করা সে তো মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। সে খুব জব্বর কাজ। তুমি হাসছ কেন? আমার ওই কাজটাই যে সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রিরে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপটা নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। আমি উন্মনাহে হে সুদূর, আমি উদাসী রৌদ্র মাখানো অলস বেলায়, তরু মদ মদে ছায়ার খেলায়, কি মূরতি তব নীল আকাশে মরমে উঠেছে আভাসী। হে সুদূর আমি উদাসী, গো সুদূর বিপুল সুদূর তুমি যে
রাজা ব্যাকুল বাঁশরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যায় পাশরি আমি চঞ্চল হে। প্রহরী বলে, ওই যে বাবা মোড়ল আসছে, আমি এবার পালাই। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? না না, ও আপনি মোড়লই করে। ও মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাকে রাস্তার মধ্যে কে ডাকাডাকি করে? তুমি তো মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মানে বই কি, খুব মানে। রাজার ডাক ঘর করা তোমার কথা শোনে, না শুনে তার প্রাণ বাঁচে? বাঁচবে, সাধ্য কি? তুমি ডাক ঘরকে বলে দেবে, তুমি ডাক ঘরকে বলে দিও না আমারই নাম অমল, আমি এই জানলাটার কাছ থেকে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি বটে, তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? ছেলেটা তো কম নয়, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কাল। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড় বর হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কি না, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়ার কথা নেই। ওরে ছোড়া, শিগগিরই যাতে রাজা চিঠি তোর বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কে তুমি মল ছমছম করতে করতে চলেছো? একটু দাঁড়াও না ভাই। একজন বালিকা, তাকে দেখতে পায় অমল। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার ওইখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকে তোমার মন ছটফট করছে তো, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? হ্যাঁ হ্যাঁ, জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভোরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ও, ফুল তুলতে চলেছ, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে না খুব উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো। জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সেইখানে সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে পড়তে পারি। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সেই শুধু চায় নয়ন মেলে, দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে মোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাথার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে। রং যে ফুটে ওঠে কত,
প্রাণের ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে তাহলে সমস্ত দিন কী করতে? আমার বেনে বউ পুতুল আছে, পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব, আর আমাকে একটা ফুল দিয়ে যাবে। ফুল অমনি আমি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো, আসবে, আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো মনে থাকবে। একদম ছোট ছোট ছেলেরা বাইরে আনন্দ করতে করতে যাচ্ছে, তাদের অমল দেখতে পায়। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত, বকুল বনের গন্ধে আকুল, মৌমাছিদের মতো। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। সূর্য ওঠার আগে মন আমাদের জাগে, সূর্য ওঠার আগে মন আমাদের জাগে। বাতাস থেকে ভোর বেলাকার সুর ধরি সব কত। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। কে দেয় রে হাত ছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আকাশ বুঝি জানি। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যের সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে। সন্ধ্যের সময় সবাই বাড়ি ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। না না, কবিরাজ আমাকে মানা করেছেন। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এই যে দেখো, আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও। ঘরের ভেতরে একলা খেলতে আমার ভালো লাগে না। এইসব ধুলোয় ঝরানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাবা, কী সব চমৎকার খেলনা! এই দেখ, এই যে জাহাজ, এই জটাই বুড়ি দেখছিস ভাই, কেমন সুন্দর সেপাই। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, দিতে হবে না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন। আমার থেকে থেকে ঘুম পায়, অনেকক্ষণ বসে আছি তো, আর আমি বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং। আমার
আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসব। যাওয়ার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করে যাই। তোমরা তো বাইরে থাকো ভাই, তোমরা ওই রাজার ডাকঘরের ডাকঘরকারাদের চেনো? চিনি বই কি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। কে দেয় হাত ছানি? আবার নীল পাহাড়ের মেঘে মেঘে আভাস বুঝি জানি, কে দেয় রে হাত ছানি। নীল পাহাড়ের মেঘে মেঘে আভাস বুঝি জানি, পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে, পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে বেঁকে ডেকে, ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত আমরা নীল আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো আমরা নীল আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। অমল এখন আর উঠতে পারে না, ভালো করে বসতে পারে না জানলার ধারে, সবসময় শুয়েই থাকে। সে বলছে, পিসেমশাই আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসেমশাই না, আমার ব্যায়ামের কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে তুমি শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করেছ, এদিকে কখনো শরীর টেকে দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে। পিসমশাই আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে দেখতে না পেয়ে চলে যাবে। তোমার আবার ফকিরকে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায় না, শুনতে আমার ভারী ভালো লাগে। কই আমি তো কোনো ফকিরকে জানি না। এই তো ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে একবার এসে বসে। এমন সময় ফকির ঢুকেছেন। এই তো এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। মাধব দত্ত তাকে দেখছেন যে সে ফকির না, ঠাকুরদা। এ কি, এই যে আমি ফকির, তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রৌঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকে তো এইমাত্র আসছি। ক্রৌঞ্চদ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। কি মজা তোমার! আমি যখন ভালো হব তখন তুমি আমাকে তোমার চেলা করে নেবে বলেছিলে ফকির, মনে আছে? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। সব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের, পিসমশাই বলেন। বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু আমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কে বলি এমন যাই যাই করতে নেই, শুনলে আমার কেমন মন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির? সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে তো মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। বাহ কি চমৎকার! সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে, নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সে পাহাড়ের ওপর
সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে, বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্যি নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একটা পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। আমি যদি পাখি হতুম তাহলে না না না, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। পিসুমশাই বলে, আর তো চললো না আমার, তোমরা আমাকে শুদ্ধ খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। পিসুমশাই, আচ্ছা দইওয়ালা এসে কি চলে গেছে? গেছে বই কি, তোমার এই শখের ফকিরের তলপি বই তো তার চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, আর বলে গেছে যে তাদের গ্রামে তার বোনঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে গেছে। বড় ব্যস্ত সে। উমা, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে, তবে তো বড় মুশকিল দেখছি। হ্যাঁ বলেছিল, সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু ধুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাবা, খাসা বউ তো, আমি যে ফকির মানুষ আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনো দিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। মাধব দত্তের কথা বলছেন বলে চলে গেছেন ঘর থেকে। ফকির, ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে, তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা
কে জানে তা, কে জানে কেমন যে তার বাণী, কেমন হাসি খানি, কেমন যে তার বাণী, কেমন হাসি খানি। যাই সে কাহার সন্ধানে তা, কে জানে তা, কে জানে, কে জানে এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা, কে জানে তা, কে জানে, কে জানে এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা, কে জানে তা, কে জানে। আমি সব জানি ফকির, তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে তা আমি জানি না। আমি যেন চোখের সামনে দেখতে পারি, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা তো মনে পড়ে না। বলবো আমি দেখতে পাচ্ছি। রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সে আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সে আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁজা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে, দেখছি আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। অমর নবীন চোখ তো আমার নেই বাবা, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি। ওই যে আসে আসে আসে, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি। যুগে যুগে কালে কালে দিন রজনী, সে যে আসে আসে আসে, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি। আচ্ছা ফকির,
আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব, পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষের দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষে মিলবে। তা তুমি কি ভিক্ষে চাইবে? আমি বলবো আমাকে তোমার ডাকঘর করা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষে করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষে করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া, সে রোজ আমার জানলার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি রোজই বলি ভিক্ষে দিতে, তিনি বলেন ও মিথ্যে কানা, মিথ্যে খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা ওকে কানা বলো আর নাই বলো। তাও ভিক্ষে পায় না, তবে তোমার কাছে বসে থাকতে কী করতে, বসে থাকি কী করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না তো। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শোনাই। সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেসব হালকা দেশের কথা শুনে না ও ভারী খুশি হয়ে উঠছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষেই করে বেড়াতে হবে। তাই নিয়ে না ও খুব দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষে করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে সে কথা মনে করলে আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। দুয়ার মোর পথ পাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আখি। দুয়ার মোর পথ পাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আখি। দুয়ার মোর পথ পাশে।
তোমরা দুজনে মিলে কি ফ্যাসাদবাদ দিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা বলছেন তাতে হয়েছে কি? মাধব দত্ত বলছেন আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটা তো রাজার কানে লিখিয়ে বেনামি চিঠি লিখেছে। সে কথা রাজার কানে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি না? তাহলে সামলে চলো না কেন? ফকির ফকির রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে? রাগ করবে কেন? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ভলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের ওপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে, আসবে বাবা, চিঠি আজই আসবে। সেই পুরনো কবিরাজ তখন এসেছেন। আজ কেমন ঠেকছে কবিরাজ মশাই? আজ আমি খুব ভালো আছি, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে না খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই খারাপ লক্ষণ। মাধব দত্ত বলছেন এখন বলুন তো কবিরাজ মশাই ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো বন্ধ করেই রাখি। হঠাৎ দেখছো না আজ কেমনটা হাওয়া দিয়েছে, হু হু করে হাওয়া বইছে, ওটা একদম ভালো নয়। ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটা বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রাখে। এবারে অমল চোখ বুজে রয়েছে। মাধব দত্ত ভাবছে সে বোধহয় ঘুমোচ্ছে। তখন কবিরাজ দেখতে পাচ্ছেন বাইরে থেকে মোড়ল আসছে। বলছেন আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আমি একটু 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি। মোড়ল কিরে ছোঁড়া? ঠাকুরদা চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। তোমাদের এই ছেলেটি, মোড়ল বলছেন, এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে জানো তো তোমরা? মাধব দত্ত বলছেন ও ছেলে মানুষও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এটা আশ্চর্য হওয়ার কী আছে? তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? না, সেই জন্যই দেখছো না ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘরটা বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? সত্যি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। কিন্তু আমি যেতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে হাত সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না, বলছেন পিসেমশাই। ঠাকুরদা পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, শুনছো তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল উনি আরেকটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই আমি না মনে করতাম তুমি আমার উপর রাগ করে থাকো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও। আরে বাবা, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে না? ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে,
কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং ঢং ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির, আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। বাইরে থেকে খুব জোরে জোরে দরজায় আঘাত করছে কেউ। খোলো দ্বার। কে তোমরা? খোলো দ্বার। দেখো এবার শব্দ থেমেছে। যত বড় ডাকাতি হোক না কেন, দ্বার যে ভেঙে ফেলেছে তাই আর শব্দ নেই। হ্যাঁ, রাজদূতের প্রবেশ। মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল বলছে, কি সর্বনাশ। অমল, কত রাত্রে দূত? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং ঢং, সেই তখন? হ্যাঁ তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এই রাজকবিরাজের প্রবেশ। এলেন তিনি। এসে দেখছেন এ কি, চারিদিকে সমস্ত যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়ে বলছেন, বাবা কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহা, সব খুলে দিয়েছ, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি যে সে তারা কতবার দেখেছি, কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। পিসমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আর মোড়লের দিকে তাকিয়ে বলছেন, ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। অমল বলছে, না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনিই তো আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। বেশ বেশ, আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। অমলের কানে কানে বিষমশাই বলছে, মাধব দত্ত, বাবা রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ দেখতে আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসমশাই, সে তোমার কোনো ভাবনা নেই, আমি সব ঠিক করে রেখেছি পিসমশাই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল। রাজকবিরাজ, এইবার তোমরা সকলে স্থির হও। এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসব। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদাকে বলছে, ঠাকুরদা তুমি আমার মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি সব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি পার করিলাম, পার করিলাম
তোমার পথ ভেঙে এলেম খেলার বাঁশি চুকিলেম কান্না হাসি ভেঙে এলেম খেলার বাঁশি চুকিলেম কান্না হাসি সন্ধ্যা বায়ে শ্রান্ত কায়ে সন্ধ্যা বায়ে শ্রান্ত কায়ে ঘুমে নয়ন আসেছে বেলা গেল তোমার পথ পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে এসো এসো শান্তি হরা এসো শান্তি সুক্তি ভরা এসো এসো শান্তি হরা এসো শান্তি সুক্তি ভরা এসো এসো তুমি এসো 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 তুমি এসো এসো তোমার তরিবে বেলা গেল তোমার পথ শূন্য ঘাটে একা আমি পার করিলাম পার করিলাম পার করিলাম খেয়ার নেই বেলা গেল তোমার পথ আর অমল বলছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে
আকাশের যত তারা চেরয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেরয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলো পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ও বন্ধু আমার, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি রথ, তোমারই রথ, সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ও বন্ধু আমার, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ও বন্ধু আমার। অমল, অমল। ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। বলো, কি বলবো? বলো যে সুধা তোমাকে ভুলেনি। ডাকঘরে অমল মারা গেছে বলে যারা, তারা অবিশ্বাসী। রাজবৈদ্যের হাতে কেউ মরে না। কবিরাজটা ওকে মারতে বসেছিল বটে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি
মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্দি জ্বালা বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্দি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আপনারা যতজন এসছে আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রণত, আমি কৃতজ্ঞ। আপনারা চলে যাবেন না, একটু দাঁড়াবেন, একটুখানি আমি বলি যে কথাটা বলে একটু আপনাদের কাছে যাব। সেটা হচ্ছে যে আমি একদম ভাবিনি যে আমি এটা করতে পারবো আজকে। আমার সেরকম অবস্থাও নেই, মানসিক এবং শারীরিক, সেটা অন্য কথা। আমি বলছি আমি ভাবিনি যে আমি ডাকঘর করবো আর কি, সেটাই বলছি, একদম ভাবিনি। আমার অনেক দিন ধরে পড়ছি, অনেকবার পড়েছি, কতবার মনে নেই আমার। আমি না খালি একটু একটু করে পড়েছি, ভেতর থেকে পড়ছি আর শেষ থেকে পড়ছি। আমার প্রথমে পড়ছি যখন সময় পেতাম একটু একটু পড়তাম, ভালো না লাগলেই পড়তাম। তখন আমি পেয়ে বসছিল কীরকম করে, তারপরে ভাবছিলাম করবো সাহস করে। তারপরে আমার মনে হলো যে একটা সুর আমার ভিতরে বাজছে, অনবরত বাজছে। মনে হলো অমল বলছে, কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে। তাই জন্য না আমি ডাকঘর নামটা দিইনি। অনেকে আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন সরাসরি ডাকঘর লিখলেন না কেন, তা লিখতে হতো না। আসলে আমি কী সুর বাজে আমার প্রাণে ওই নামটা দিতে ইচ্ছে করেছিল, কারণ ওটাই বাজছিল। প্রণাম।